এত অল্প সময়ের মধ্যে আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমি সত্যি কৃতজ্ঞ। যুক্তিতর্ক সঙ্গে অর্ককে আপনারা গ্রহণ করেছেন, আপনারা মতামত দিচ্ছেন। আমার বিশ্লেষণ এবং অন্যান্য বিভিন্ন ফিল্ডের প্রতিষ্ঠিত মানুষদের সাক্ষাৎকার শুনতে গেলে আপনি যুক্তিতর্ক সঙ্গে অর্ক সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট পেতে গেলে আপনাকে বেল আইকন প্রেস করতে হবে। রায়চাঁদ বড়ালের আত্মীয় সুপ্রিয় বড়াল ওরফে বাবুল সুপ্রিয় শেষ পর্যন্ত তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন। কেন তুলে নিলেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 31শে জুলাই বাবুল যে ফেসবুক পোস্ট করেছিলেন তাতে বলেছিলেন তিনি মোহনবাগান ক্লাবের সমর্থক, মোহনবাগান ক্লাবের সমর্থকই আজীবন থাকবেন। রাজনৈতিক দল হিসাবে তিনি বিজেপির কর্মী নেতা, বিজেপির প্রতি আনুগত্য তার থাকবে, আর তিনি অন্য কোনো দলে যাবেন না। কি এমন হলো যে 1.5 মাস যেতে না যেতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তিনি হাতে ধরলেন? সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যেটা উঠে আসছে রাজনৈতিক মহলে, সেটা হচ্ছে বাবুল সুপ্রিয়র অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি ধর্মেন্দ্র কৌশল, তাকে নাকি কয়লা কাণ্ডে সিবিআই জেরা করবে, এমনই খবর পাওয়া গিয়েছে রাজনৈতিক মহল ও তদন্তকারী সংস্থার সূত্রে। সত্যি মিথ্যা জানার কোনো উপায় নেই। এবং ধর্মেন্দ্র কৌশলকে জেরা করা আসলে বাবুলকে এই কয়লা পাচার কাণ্ডে যুক্ত করার একটা উদ্যোগ বলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন। তাই বিজেপি সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যদি কেন্দ্রের তদন্তকারী সংস্থা কয়লা কাণ্ডে জেরা করে বা জিজ্ঞাসাবাদ করে, সবে কিন্তু বলছে সূত্র মারফত, কোনো কনফার্মেশন নেই, তাহলে কিন্তু বাবুল খুব বিপন্ন বোধ করতেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তাই তিনি তড়িঘড়ি তৃণমূলের পতাকা হাতে নিলেন। এখন যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তিনি বলতেই পারবেন, দেখো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসামূলক রাজনীতি করছে। কারণ যেই তিনি তৃণমূলে চলে এলেন, অমনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার পিছনে লেগে গেল। তৃণমূলও বলবেন, বাবুলও রাজনৈতিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবেন। এইরকম একটা ব্যাখ্যা কিন্তু ঘুরছে। দ্বিতীয়ত, আসানসোলে তিনি যে ফ্ল্যাটটায় থাকতেন, সেই ফ্ল্যাটটা কিন্তু তিনি বিক্রি করে দিয়েছেন। আসানসোলের সঙ্গে তার আর কোনো সংস্রব নেই। তাই আসানসোল থেকে আগামী দিনে তিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমার মনে হয় না। তাই আসানসোলের পর্ব দি এন্ড। তাহলে বাবুল কি করবেন? যে ব্যাখ্যাটা আমি প্রথমে বললাম, আমার ব্যাখ্যা নয়, তদন্তকারী সংস্থার সূত্রে এবং তৃণমূল বিজেপির অভ্যন্তরে কান পাতলে কিন্তু এটা শোনা যাচ্ছে। তাহলে বাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এটাও শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতলে, যে বাবুলকে রাজ্যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্যের জায়গায় নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন তিনি। আবার তথ্য প্রযুক্তি মন্ত্রক প্লাস নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন। তথ্য প্রযুক্তি বলছি, তথ্য ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার রয়েছে। কারণ ইন্দ্রনীল সেন এখন খুব লো প্রোফাইল মেনটেন করছেন। আপনারা কি দেখেছেন গায়ক, বিধায়ক, মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে? একসময় মুখ্যমন্ত্রীর ছায়া সঙ্গী ছিলেন। নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলতেন যে অনুষ্ঠানের নামে নাকি মাননীয় মন্ত্রী কিছু সুবিধা নেন, মানে কাটমানির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। ইন্দ্রনীলবাবু বিপুল ভোটে জেতেন, কিন্তু তারপরে হঠাৎ করে দেখা যায় যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্ত থেকে তিনি হয়তো কিছুটা দূরে ছিটকে পড়েছেন। মন্ত্রিত্বকে খোয়াতে হবে তাকে, এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ বাবুলের গানের আমি কিন্তু খুব ভক্ত, এবং বহু মানুষ আছেন বাবুলের গান শোনে। তাই তার পলিটিক্যাল ওয়েট এবং সঙ্গীত শিল্পী হিসাবে বাবুল কিন্তু অনেক উঁচু দরের।
তার বম্বে এক্সপোজার আছে, বাংলা এক্সপোজার আছে, সব কিছু। দুবারের সাংসদ, এতদিনের কেন্দ্রীয় মন্ত্রী, হিন্দি বাংলা সব বিষয়ে গান গেয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাবুল কিন্তু একটা অ্যাসেট হতে পারে না এখন। তাই ইন্দ্রনীলের ডানা একেবারে ছেটে তথ্য সম্প্রচার এবং নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বও তার কাছে পড়তে পারে, যেহেতু নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে বাবুল একসময় কাজ করেছিলেন দিল্লিতে। তাহলে বাবুল কি তদন্তকারী সংস্থার থেকে বাঁচতেই তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন? কবির সুমন বিষদগার করেছেন, বলেছেন বাবুল মুসলিম বিদ্বেষী, বাবুল এনআরসির পক্ষে। যখন বিজেপির রাজনীতি করতেন তখন তো সিএ এবং এনআরসির পক্ষেই বাবুলকে কথা বলতে হবে, এর মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই। তবে সুপ্রিয় বড়ালরে বাবুল সুপ্রিয়, তিনি বাংলার সংস্কৃতিতে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন, তো তিনি হঠাৎ করে মুসলিম বিদ্বেষী হয়ে যাবেন এটা আমার মনে হয় ঠিক নয়। বাবুল যখন বিজেপি ছিলেন বিজেপির মতো রাজনীতি করেছেন, এখন তৃণমূলে এসছেন তৃণমূলের মতো রাজনীতি করেছেন। আপনাদের মনে আছে 80-র দশকের মাঝামাঝি সময়ের কথা, তখন বাংলায় দল বদল নিয়ে একটা চূড়ান্ত উত্তেজনা হতো। নাকতলা রিন্টু আর বলুহাটির বিকাশ মাঝি কোন দলে যাবেন সে নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কর্মকর্তাদের মধ্যে টানা পোড়েন চূড়ান্ত হতো। দেখা গেল যে পল্টু দাস আর জীবন চক্রবর্তী মোহনবাগানের ঘর থেকে, মানে গজু বসুর হাত থেকে ছিনিয়ে নিয়েছেন রিন্টু আর বলুহাটির বিকাশকে। সারা জীবন মোহনবাগানে খেলার পর ইস্টবেঙ্গলের কোচিং করেছিলেন সুব্রত ভট্টাচার্য। যে মনোরঞ্জন ভট্টাচার্য আর তরুণ দেখে ইস্টবেঙ্গল ঘরের ছেলে বলতো, সেই মনাদাও শেষ পর্যন্ত মোহনবাগানের জার্সি গায়ে নিয়েছিলেন। তাহলে বাবুলের আর কি অসুবিধা কি আছে? লিখতে পারেন অনেক কিছুই। রাজনৈতিক নেতারা একটা কথা বলেন যে কাজ করতে চাই মানুষের জন্য, তৃণমূল সুযোগ দিচ্ছে, তিনি কাজ করবেন। আর বাবুল তো প্রথমেই বলেছেন যে তার খুব ধৈর্য কম, তিনি সবসময় ফার্স্ট 11-এ থাকতে চান। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। লাইমলাইটে থাকতে চান, প্রচারে থাকতে চান, মন্ত্রী থাকতে চান, লালবাতির গাড়ি থাকবে, নিরাপত্তা রক্ষীরা থাকবে, এটা বাবুল পছন্দ করেন। তিনি একটু ফ্ল্যামবয়েন্ট, একটু গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, তো তার পক্ষে একজন শুধুমাত্র সাংসদ হয়ে থাকা সম্ভব নয়। তাই বাবুল এই সিদ্ধান্তটা নিয়েছেন। তাই মোহনবাগান, বিজেপি এইসব কথা অনেক সময় বলতেই হয়। সেই জন্যই আমি সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যের উদাহরণটা দিলাম। তবে বাবুলকে বিজেপির থেকে তৃণমূলে নিয়ে এসে তৃণমূল বিজেপিকে দেখালো দেখ কেমন লাগে, কিন্তু বাবুল রাজনৈতিকভাবে খুব একটা হেভিওয়েট কিছু নয়। তিনি একসময় ভাবতেন যে তার জোরেই বোধহয় তার নিজের ক্যারিসমা, ইমেজের জোরেই তিনি হয়তো আসানসোলে জিতেছেন, কিন্তু সেটা যে ভুল সেটা প্রমাণিত হয়ে গেছে যখন টালিগঞ্জে তিনি অরূপ বিশ্বাসের কাছে 50,000-এর ভোটে হারিয়েছিলেন। দুবারই তিনি জিতেছিলেন মোদিজির ব্যক্তিগত ইমেজ এবং ক্যারিসমায়। মুঝে বাবুল চাহিয়ে বলে নরেন্দ্র মোদী 2014 সালের লোকসভায় আসানসোলের পোলো গ্রাউন্ডে যে সভা করেছিলেন, সেখান থেকেই বাবুলের পক্ষে বিজেপির ভোটগুলো গিয়েছিল। যারা মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন তারা মোদিজির একজন সৈনিক হিসেবে বাবুলকে নির্বাচিত করেছিলেন। এতে বাবুলের কোনো ব্যক্তিগত ক্যারিসমা ছিল না। না হলে তিনি টলিউড, যেখানে টলিউড, সেই টালিগঞ্জে অরূপ বিশ্বাসের কাছে অত বিশ্রীভাবে হারতেন না। তো বাবুল বুঝে গেছেন, তার নিজের অকাত বুঝে গেছেন, তাই এখন দিদির ছাতার তলায় এসছেন। আমার সবার শুভকামনা রইল যাতে তিনি বড় দায়িত্ব পেলে পশ্চিমবঙ্গের জন্য ভালো কিছু করতে পারেন। কিন্তু বাবুল সুপ্রিয়রও একটা কথা মনে রাখা উচিত, তিনি ভালো গায়ক, অভিনেতাও ভালো, তার গানের অনেক গুণমুগ্ধ মানুষ আছেন, কিন্তু রাজনীতিতে তিনি কিন্তু সেই মাপের কোনো নেতা নন। সেই মাপের নেতা হলে তিনি এই নির্বাচনে জিততে পারতেন। আমার শুভকামনা রইল বাবুল সুপ্রিয়র প্রতি। অনেকদিন ধরেই বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
এই কৃষ্ণকল্যাণী মানুষটি আলাপী, মৃদুভাষী, মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। পারিবারিক সূত্রে একটা রাজনৈতিক আবহও আছে। তার বাবা দীর্ঘদিন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলেন, কংগ্রেসি বাড়ি, সোমেন মিত্রর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কৃষ্ণকল্যাণী তারপর পালাবদলের পর, মানে বাম শাসন সমাপ্ত হওয়ার পর কিছুদিন পরেই তৃণমূলে যোগ দেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পদাধিকারীও ছিলেন। তার নানাবিধ ব্যবসা আছে, ভোজ্য তেল, রিফাইন্ড অয়েল, মাছের খাবার, গাছের চারা, সব কিছুরই ব্যবসা রয়েছে তার। সরকারের সঙ্গে তিনি নিবিড় যোগাযোগ রেখে চলতেন তৃণমূল জমানায়। সরকারের যে বিপণী আছে, রৌদ্র বৃষ্টি, সেখানে তার ভোজ্য তেলের প্যাকেট পাওয়া যেত। তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন টলিউডের একজন বিখ্যাত অভিনেতা। মাছের খাবারের ব্যবসাটাও তার বেশ ভালো। মেদিনীপুরে অনেকে তার বড় ক্লায়েন্ট। আবার তিনি গাছের চারা সরবরাহের ব্যবস্থা করতেন। রায়গঞ্জ শহরে দার্জিলিং মোড় থেকে আপনি যদি NH-34 দিয়ে যান, রায়গঞ্জ শহরে যে মূল মাথা দার্জিলিং মোড়, তার ডান দিকে গেলে এনফিল্ডের একটা শোরুম আছে। এনফিল্ডের শোরুমের 3 তলা বাড়িতেই কৃষ্ণকল্যাণীর দপ্তর। বালুরঘাটে, রায়গঞ্জে, আরও 2-1 জায়গায় তার বিরাট বড় ফ্যাক্টরি আছে। বেশ কিছু মানুষ তার সংস্থায় কাজ করেন। তার অফিসের উপরের গেস্ট হাউসে তিনি অনেক নেতা তার আতিথ্য বরণ করেছেন। কে করেননি? দেব থেকে শুরু করে, যখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, বহু লোক, এমনকি মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি এবং বাবুন ব্যানার্জির সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সেই কৃষ্ণকল্যাণী 2021-এর নির্বাচনের আগে হঠাৎ করে বিজেপিতে চলে গেলেন। কেন গেলেন? ওনার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল। উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করায় তিনি মনে করেছিলেন যে বিজেপির টিকিটে তিনি নির্বাচনে জিতবেন এবং বিজেপি ক্ষমতায় আসলে তিনি মন্ত্রী হবেন। ভাবাটা কোনো দোষের কথা নয়। তিনি কিন্তু খুব সচ্ছল ব্যবসায়ী, তার অনেক পয়সা কড়ি আছে, সবাই জানেন। তো জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তিনি নিজের উদ্যোগে, নিজের খরচে রায়গঞ্জ শহরে একটা মেগা যোগদান মেলা করলেন। অর্জুন সিং, খগেন মুর্মু, ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সবাই উপস্থিত হয়েছিলেন। বেশ জনসমাগম হয়েছিল। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN School of Management, the fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. সেখানে তিনি যোগদান করলেন বিজেপিতে। কিন্তু তিনি তো শুধু বিজেপি সংগঠন করতে, বিজেপিকে ভালোবেসে তৃণমূল ছেড়ে তো আর বিজেপিতে আসেননি। তার লক্ষ্য ছিল টিকিট আদায় করা। তখন তার মেন্টর ছিলেন, এখন যার সঙ্গে তার অহিনকুল সম্পর্ক বলে আমরা শুনছি, সেই দেবশ্রী চৌধুরী। 2019 সালে লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরীর কোষাধ্যক্ষের কাজ সামলেছিলেন জনৈক গুড্ডু বলে এক ভদ্রলোক। সেই গুড্ডুও ছিলেন কৃষ্ণকল্যাণীর একদম ছায়া সঙ্গী। বারে বারেই গুড্ডুর মাধ্যমে দেবশ্রী চৌধুরী কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, তার বিষয়টা কতটা দিল্লিতে দেবশ্রী চৌধুরী বলছেন, এই সব বিষয় নিয়ে সর্বদা তৎপর থাকতেন কৃষ্ণকল্যাণী। তার মূল উদ্দেশ্য ছিল রায়গঞ্জ শহর থেকে নির্বাচনে লড়া। তো যোগদান পর্ব হয়ে গেল। এরপর তিনি চলে গেলেন সোজা হরিদ্বার, মানে হরিদ্বারে বাবা রামদেবের কাছে। বাবা রামদেবের পতঞ্জলির সঙ্গে কৃষ্ণকল্যাণীর প্রতিষ্ঠানের একটা যোগসূত্র আছে। বাবা রামদেব ওনাকে স্নেহ করেন। শোনা যায় যে বাবা রামদেব কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে কৃষ্ণকল্যাণী ব্যাপারটা সুপারিশ করেন। আবার কৃষ্ণবাবু কৈলাসজির সঙ্গে যোগাযোগ রাখতেন, শিবপ্রকাশের সঙ্গে যোগাযোগ রাখতেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। তা এবং
আরএসএস এর বিশিষ্ট নেতা, তার সঙ্গেও বিধাননগরের এক অনুষ্ঠানে গিয়ে এই কৃষ্ণবাবু অনেক কথাবার্তা বলেছিলেন। তিনি নির্বাচনে লড়তে চাইছিলেন। তিনি একটা কথা বারবার করে বলেন যে তিনি রাজনীতি থেকে কিছু পেতে আসেননি, তিনি দিতে এসছেন, অর্থাৎ মানুষকে পাশে দাঁড়াতে চাইছেন, সাহায্য করতে চাইছেন, এবং তার মাধ্যম হিসাবে রাজনীতি উপযুক্ত একটা মাধ্যম বলে তিনি মনে করেন। অবশ্যই এই রকম নিঃস্বার্থ মানুষ তো রাজনীতিতে আসা খুব দরকার, তাই না? তো অনেকে বলছেন, দুর্জনেরা বলেন যে শাসক তৃণমূলের সঙ্গে ওরা খুব ঘনিষ্ঠতা ছিল। শোনা যায় আইপ্যাকের লোকজনও নির্বাচনের আগে কৃষ্ণবাবুর কাছে এসেছিল, রুদ্ধতার বৈঠক হয়েছিল। কৃষ্ণবাবুর নামও নাকি তৃণমূলের প্রথম দু একজনের মধ্যে ছিল রায়গঞ্জ কেন্দ্র থেকে, তিনি লড়তে পারেন। আসলে কৃষ্ণবাবু মোটামুটি তো প্রভাব আছে, যদিও তিনি মনে করেন রায়গঞ্জ শহরটা তার পৈতৃক সম্পত্তি। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি বিজেপিতে গেলেন, টিকিট পেলেন। প্রথমে যখন তিনি বিজেপিতে যোগদান করেন তখন উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ বাবু নাকি কৃষ্ণবাবুকে পাত্তা দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না, এই অভিযোগ প্রথম থেকেই তিনি শুরু করলেন। তারপর দেবশ্রী চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে বা অন্য কারুর সঙ্গে সমঝোতা করে বা দাবি জানিয়ে বিশ্বজিৎ বাবুকে ঠিক নির্বাচনের 10 দিন আগে পদ থেকে হটিয়ে দিয়ে মহাদেব সরকারকে সেখানে বসানো হলো। মহাদেব বাবু কিন্তু দেবশ্রী দেবীর অনুগামী বলেই পরিচিত, তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নির্বাচন মিটে গেল, এখন আবার শুনছি যে মহাদেব বাবু আর দেবশ্রী দেবী নাকি থেকে কাজ করতে দিচ্ছেন না, তিনি নাকি সম্মান পাচ্ছেন না। বিজেপি তাকে টিকিট দিয়েছে, তিনি বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছেন, তিনি বিধায়ক হয়েছেন। উনি কি সম্মান প্রত্যাশা করেন সেটা আমি জানি না অবশ্য, যদিও উনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ মানুষ, খুবই ঘনিষ্ঠ মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়। তো রাজীববাবু যখন বনমন্ত্রী ছিলেন তখন শোনা যায় কৃষ্ণবাবুর প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্যের বন দপ্তরের কিছু কাজকর্ম হয়েছিল আর কি, সরকারি কাজকর্ম আর কি, মানে মন্ত্রক থেকে ওনার প্রতিষ্ঠানকে কিছু বরাদ দেওয়া হয়েছিল শোনা যায়। তো রাজীববাবুর সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুব ঘনিষ্ঠ, যদিও রাজীববাবু চেয়েছিলেন যে কৃষ্ণবাবু যোগদান করুন ডোমজুড়ে, কিন্তু কৃষ্ণবাবু রাজি হননি। তিনি বলেছিলেন যে ওখানে যোগদান করলে তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় ঢাকা পড়ে যাবেন, তিনি যে বড় নেতা সেটা প্রমাণ করবেন রায়গঞ্জ শহরে লক্ষাধিক মানুষের জনসমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে নেবেন। যেমন ভাবা তেমনি কাজ, ভালো সমাবেশ তিনি করেছিলেন। তা বিজেপি ওনাকে কি সম্মান দেবেন? বিজেপির টিকিট দিয়েছে, বিজেপি ওনাকে বিধায়ক করেছে, তাকে গুরুত্বও দিচ্ছিল। তো যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা অম্লমধুর সম্পর্ক গোড়া থেকেই, তিনি ঘনিষ্ঠ মহলে মাঝে মধ্যেই বলতেন তিনি শুভেন্দুবাবুর থেকেও বড় নেতা হবেন, শুভেন্দুবাবু থেকে তাকে খুব একটা গুরুত্ব দেন না ইত্যাদি ইত্যাদি তার অভিযোগ ছিল। যেই শুভেন্দু বিজেপিতে গেলেন অমনি আবার তিনি শুভেন্দুর অনুগামী হয়ে গেলেন। দেবশ্রী দেবীর সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক। দেবশ্রী দেবী তাকে সঙ্গে নিয়ে জেপি নাড্ডা মালদায় এলেন রুদ্ধতার বৈঠকে, তখনও তিনি আনুষ্ঠানিকভাবে সেই রকম বিজেপির কেউ একটা নন, দেবশ্রী দেবী তাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন সেই মিটিংগুলোতে। কৃষ্ণবাবু কি মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন? রায়গঞ্জ শহরে কান পাতলে কিন্তু এটা শোনা যাচ্ছে। আর অনেকে বলছেন তিনি ব্যবসায়ী, ব্যবসা করুন না, রাজনীতির মধ্যে তার আসার কি দরকার ছিল? যদিও আবার অনেকে বলছেন এটা পারিবারিক ট্র্যাডিশন আছে, সেই লিগ্যাসিকে ক্যারি ফরওয়ার্ড করার জন্যই তার রাজনীতিতে আসা, সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আসতেই পারেন, তিনি বিধায়ক হয়েছেন। তবে ওই একটা কথা উনি বারে বারে বলেন না যে রাজনীতি থেকে নেওয়ার তার কিছু নেই, তার শুধু দেওয়ার আছে। সরকারি বরাত টরাতগুলো পেতে গেলে রাজনীতির একটু সংস্রব থাকতে হয়। তৃণমূল জমানায় তিনি শাসক দলের ঘনিষ্ঠই ছিলেন, সরকারি কাজকর্মে বরাত পেত তার প্রতিষ্ঠান।
বিজেপি সরকারে আসবে এবং তার ব্যবসা সুরক্ষিত থাকবে, এই ধারণা থেকেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে অনেকে মনে করেন। এখন কৃষ্ণবাবুর পরিকল্পনা আর বাস্তব মেলেনি, তাই এখন তিনি তৃণমূলমুখী। কয়েকদিনের মধ্যেই তিনি চলে যাবেন, একদম এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিজেপি নেতৃত্ব একজন প্রথমবারের বিধায়কের দাবি মানার জন্য এমন কিছু করবে না যাতে তাদের সাংগঠনিক যে একটা স্ট্রাকচার আছে সেটা ক্ষুণ্ণ হয়। আর দেবশ্রী দেবী পুরনো আরএসএস কর্মী, এবিভিপি করেছিলেন, বালুরঘাটের পরিবার তারা, তো তার পাকার বিজেপির মধ্যে অনেক মজবুত কৃষ্ণবাবুর চেয়ে। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। আসলে কি জানেন, কৃষ্ণবাবু আমার আপনার মতো সাধারণ মানুষ নন, উনি ব্যবসায়ী, প্রভাবশালী। তো যখন দরকার ছিল দেবশ্রী দেবীকে, ততদিন তিনি দেবশ্রী দেবীর সঙ্গে খুব মধুর সম্পর্ক বজায় রেখেছেন। এখন তিনি বিধায়ক হয়ে গেছেন, দেবশ্রী দেবীকে এখন তার দরকার নেই। রাজ্যে তৃণমূলের সরকার, দেবশ্রী দেবী আর কেন্দ্রীয় মন্ত্রীও নেই। হঠাৎ করে তিনি সরব হয়ে উঠলেন দেবশ্রী দেবীর বিরুদ্ধে। 8-9 মাস আগেও দেবশ্রী দেবীর কথা, 5টা কথার মধ্যে 2টো কথাই তিনি বলতেন। দিদি আমায় এই বলেছেন, দিদি অমিতজির কাছে গিয়ে আমার সম্পর্কে এই বলেছেন, দিদি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়ে আমার সম্পর্কে এই বলেছেন, আমি দিদির হাত থেকে পতাকা তুলব। তো 26শে জানুয়ারি ওনার যে ফ্যাক্টরি আছে রায়গঞ্জ শহরে, সেখানে জাতীয় পতাকা তুলেছিলেন, সেখানে দেবশ্রী দেবী সঙ্গে ছিলেন, নির্বাচনে দেবশ্রী দেবী ওনার হয়ে প্রচার করেছিলেন। হঠাৎ কি এমন হলো, তিনি সম্মান পাচ্ছেন না, তাকে পদে পদে বিড়ম্বনায় ফেলছেন বিজেপির জেলা সভাপতি মহাদেব বাবু, সাংসদ দেবশ্রী চৌধুরী। ঠিক ব্যাপারটা অনেকেই বুঝতে পারছেন না আর কি, ব্যাপারটা অনেকে ঠিক বুঝতে পারছেন না। বাবুল সুপ্রিয় চলে গেছেন তৃণমূলে, কৃষ্ণবাবু বলেছেন যে সম্মান না পেয়ে গেছেন, তিনিও ওরকম একটা কিছু করতে পারেন। সবাই বলছে কৃষ্ণবাবু যাবেন, সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, তারিখটা ঠিক হয়নি। তবে একটা জিনিস একটু বলে দিই মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে, যে বাবুল সুপ্র কিন্তু সাংসদ হিসেবে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন, বলেছেন পদত্যাগ করবেন, তো আনুষ্ঠানিকভাবে তৃণমূলটা শুরু করবেন অ্যাক্টিভলি রিজাইন করে সাংসদ হিসাবে। কৃষ্ণবাবু সবসময় নীতি, আদর্শ, নৈতিকতার কথা বলেন। আমার কিন্তু খুব বিশ্বাস রয়েছে ওনার উপর, যে উনি কিন্তু একটা নৈতিকতার আদর্শ তৈরি করবেন। রায়গঞ্জের বিধায়ক হিসেবে ইস্তফা দিয়ে তৃণমূলের পতাকাটা হাতে নেবেন। এটাই নৈতিকতা, এটাই নীতি। আপনি তো রাজনীতিতে থেকে কিছু নিতে আসেননি, আপনি তো দিতে এসেছেন কৃষ্ণবাবু। আপনার কাছ থেকে তো পশ্চিমবঙ্গের মানুষই প্রত্যাশাটা করে, সবাই দেখিয়ে দেবে, দেখেছো এই হচ্ছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উনি রিজাইন করলেন বিধায়ক হিসাবে, তারপর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনি তৈরি করতে পারবেন যদি শেষ পর্যন্ত আপনি তৃণমূলে যোগদান করেন। আমরা আশা করব একজন শিল্পপতি হিসাবে, একজন জনদরদী মানুষ হিসাবে, রায়গঞ্জ শহরের সাহসিত অভিভাবক হিসাবে এবং পশ্চিমবাংলার অগণিত গণতন্ত্র প্রিয়, সংবিধান মেনে চলা মানুষের দাবিকে মান্যতা দিয়ে যদি আপনি তৃণমূলে যান, বিধায়ক হিসাবে পদত্যাগ করে যাবেন। বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক হয়ে তৃণমূল কংগ্রেসে যাবেন না, আপনার সুনামের সঙ্গে এটা ঠিক খাপ খায় না।